বাবা প্রিয়নাথ, আশা করি তুমি, বৌমা ও ছেলেমেয়েরা ভালো আছো। তোমাকে একটা গুরুতর সংবাদ দেবার জন্য আজ এই চিঠি লিখছি। আমাদের বাড়ির পিছনে যে প্রকাণ্ড নিম গাছ আছে তার তলায় দু একদিন অন্তর ঘোড়ার মল দেখা যাচ্ছে। তুমি বোধহয় জানো এ গ্রামে কারো ঘোড়া নাই। কাছাকাছি গ্রামে আছে কি না সে খবরও বলতে পারবো না। থাকলেও ঘোড়া কেমন করে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে নিম গাছের তলায় মলত্যাগ করছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাহা বুঝছি না। এছাড়াও গভীর রাত্রিরে ঘোড়ার খুঁড়ে ঠক ঠক শব্দ এবং ঘোড়ার ডাক আমি সকর্ণে শুনেছি। মনে হয় ঠিক নিম গাছের নিচ থেকে শব্দটা আসছে এবং সেখানেই থেমে গেল। এত বড় বাড়িতে একা থাকি। আমাদের চাষি প্রহ্লাদ বাগদিকে অনেক বলে কয়ে কয়েকদিন রেখেছি, কিন্তু আতঙ্কে সে আর থাকতে রাজি নয়। মনে হয় অবিলম্বে তোমার একবার বাড়ি আসা প্রয়োজন। সত্বর আসবে, একেবারেই বিলম্ব করো না। ইতি আশীর্বাদিকা পিসিমা। আজ লেজিডোনে দেবলদেব বর্মা রচিত ঘোড়া ভূত এবং এক কলসি মোহর। দেশের বাড়ি থেকে হঠাৎ ভুবন পিসির একটা চিঠি এসে পৌঁছল। পোস্টকার্ডে লেখা আঁকাবাঁকা লাইন, অসমান অক্ষর। অমন চিঠি মাঝে মধ্যেই এক আধখানা আসে। বাবাকে লেখা এসব চিঠিতে সাধারণত চাষবাসের কথা, হীরের জমিতে এবছর কেমন ধান হতে পারে, অথবা গোয়ালের চালাঘরটা এই বর্ষায় টিকবে কি না তারই উল্লেখ থাকে। সময়ে বৃষ্টি হয়নি বলে বীজতলা চারাগাছ তেমন বাড়েনি, ফলে ধান রোয়ার কাজ যে কিছুটা ব্যাহত হতে পারে ভুবন পিসি সে আশঙ্কাও জানায়। দেশের বাড়ির সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। বাবা অবশ্য এখনও নিয়ম করে দুবার গ্রামে যান, একবার আষাঢ় শ্রাবণে যখন রোয়া পোতা চলে, আর একবার সেই পৌষ মাসে যখন ঝাড়াই মাড়াই হয়ে ধান মড়ায়ে ওঠে। ছেলেবেলায় মায়ের সঙ্গে আমরাও গ্রামে গিয়েছি। তারপর যা হয়, ধীরে ধীরে দেশের বাড়ির সঙ্গে আমাদের যোগসূত্রটা ছিন্ন হয়ে গেল। বেলেঘাটার ঘর বাড়ি ছেড়ে আমরা সল্টলেকে নতুন বাড়িতে চলে এলাম। উঁচু ক্লাসে পড়াশুনোর চাপ বাড়ল। স্কুলের পর আবার মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে হয়। তাছাড়া আমরা ভাই বোনেরা বড় হয়ে উঠতেই মায়ের খাটাখাটুনি অনেক বেড়ে গেল। এত সব ঝক্কি সামলানোর পর গ্রামের বাড়িতে যাওয়ার কথা মাকে আর উৎসাহিত করে না। তাছাড়া শহুরে জীবনে নানা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এমন জড়িয়ে পড়েছি যে সেগুলি ছাড়া একটা দিনও কাটানো রীতিমতো কষ্টের হবে তা বেশ বুঝতে পারি। তবু চৈত্র মাস এলেই বাবা একবার দেশের বাড়িতে যাওয়ার কথা বলেন। বছরের শেষে আমাদের গ্রামে গাজনের মেলা হয়। 4-5 রাত্রির যাত্রাপালা। ডে লাইটের আলোর নিচে আসর বসে। হয়তো ধনুর্বাণ হাতে তৃতীয় পাণ্ডব অশ্বমেধের ঘোড়ার খোঁজে ব্যস্ত চরণে এসে পৌঁছান, কিংবা সামাজিক পালা হলে আলুলায়িত কেশে কোনো নিপীড়িতা রমণী আসরের মাঝখানে দাঁড়িয়ে করুণ ক্রন্দনে আসর মাতিয়ে দেয়। আবার রাত গাজনের দিন বিকেল থেকেই আশেপাশের 3-4টে গ্রামের লোক এসে ভেঙে পড়ে। তারপর চড়ক, সব মিলিয়ে যেন একটা আনন্দের বন্যা বয়ে যায়। বাবার প্রস্তাবকে মা কিন্তু আদৌ আমল দেয় না। ভুরু কুঁচকে বলে, আলো নেই পাখা নেই, এই গরমে কি সেখানে সেদ্ধ হতে যাব? তাছাড়া কাঠের জালে রান্না, এই বয়সে আর ওসব ঝক্কি ঝামেলা পোষায় না বাপু। ইচ্ছে হলে বরং তুমি ঘুরে এসো, আমার আপত্তি নেই। ভুবন পিসির চিঠিতে একবার চোখ বুলিয়েই বাবা কিন্তু গম্ভীর হয়ে গেলেন। মা ঘর গুছোচ্ছিল, আর চোখে এক পলক সেদিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কোনো খারাপ খবর নাকি? চিঠি থেকে চোখ তুলে বাবা জবাব দিলেন, খারাপ খবর বলা যায় না, তবে পিসিমা যা লিখেছে সেটাও চিন্তার বই কি। তার মানে? মা এবার কাজ ফেলে এগিয়ে এলো, হাত বাড়িয়ে পোস্টকার্ডখানা টেনে নিল।
তারপর ড্রেসিং টেবিল হাতড়ে চশমাটা খুঁজে চোখে দিল। আশ্চর্য, চিঠিটা পড়ে মা নিজেও যেন কেমন চুপ করে গেল। অনেকক্ষণ পরে মা জিজ্ঞেস করল, তাহলে এখন কি করবে? ভাবছি একবার সেখানে গিয়ে ব্যাপারটা চাক্ষুষ যাচাই করে আসি। পাগল নাকি? এ তো রীতিমতো ভুতুড়ে কাণ্ড। না বাপু, এর মধ্যে তোমাকে একা ছাড়তে পারবো না। একা যেতে না দাও তো তুমিও সঙ্গে চলো। বাবা সহাস্যে তাকালেন, বললেন, তাহলে তোমারও চক্ষু কর্ণের বিবাদভঞ্জন হয়ে যায়। পোস্টকার্ডটা মা টেবিলের ওপর রেখে দিয়েছিল। ওর মধ্যে একটা রহস্যের গন্ধ আছে আঁচ করতে পেরে আমি সেটা পড়তে শুরু করলাম। ভুবন পিসি লিখেছে, বাবা প্রিয়নাথ, আশা করি তুমি, বৌমা ও ছেলে মেয়েরা ভালো আছো। তোমাকে একটা গুরুতর সংবাদ দেবার জন্য আজ এই চিঠি লিখছি। আমাদের বাড়ির পিছনে যে প্রকাণ্ড নিম গাছ আছে তার তলায় দু একদিন অন্তর ঘোড়ার মল দেখা যাচ্ছে। তুমি বোধহয় জানো এ গ্রামে কারো ঘোড়া নাই। কাছাকাছি গ্রামে আছে কি না সে খবরও বলতে পারবো না। থাকলেও ঘোড়া কেমন করে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে নিম গাছের তলায় মলত্যাগ করছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে তাহা বুঝছি না। এছাড়াও গভীর রাত্রিরে ঘোড়ার খুঁড়ের ঠক ঠক শব্দ এবং ঘোড়ার ডাক আমি সকর্ণে শুনেছি। মনে হয় ঠিক নিম গাছের নিচ থেকে শব্দটা আসছে এবং সেখানেই থেমে গেল। এত বড় বাড়িতে একা থাকি। আমাদের চাষি প্রহ্লাদ বাগদিকে অনেক বলে কয়ে কয়েকদিন রেখেছি, কিন্তু আতঙ্কে সে আর থাকতে রাজি নয়। মনে হয় অবিলম্বে তোমার একবার বাড়ি আসা প্রয়োজন। সত্বর আসবে, একেবারেই বিলম্ব করো না। ইতি আশীর্বাদিকা পিসিমা। চিঠিটা হাতে নিয়েই মাকে বললাম, তুমি চন্দনপুরে গেলে আমিও সঙ্গে যাব মা। বাবা ভুরু তুলে তাকিয়ে বললেন, তুমি কেমন করে যাবে? স্কুল কামাই, তারপর টিউশন বন্ধ থাকবে। মা বললে, আহা, আমরা দুজনে গেলে ও আবার এখানে একা থাকতে পারে নাকি? তাছাড়া পরশু থেকেই তো ওর সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। এখন দিন কয়েক ঘুরে এলে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। মায়ের সুপারিশ থাকলে বাবা যে অমত করবেন না সেটা জানতাম, কিন্তু একা গিয়ে তো লাভ নেই। বরং প্রলয়কে সঙ্গে নিয়ে যেতে পারলে এই রহস্যের একটা কিনারা করা সহজ হতো। এসব বিষয়ে ওর বুদ্ধি খুব প্রখর। সেবার আমাদের স্কুলের হোস্টেলে একটা সাইকেল চুরি হয়ে গেল সামার ভ্যাকেশনে ঠিক আগের দিন রাত্রিরে। নতুন সাইকেল, সন্ধেবেলাতেও সেটা হোস্টেলের বারান্দায় সকলে দেখেছে। আর চুরি করে নিয়ে গেলেও গেটের দারোয়ানের নিশ্চয়ই চোখে পড়ত। শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে প্রলয় ওটা খুঁজে বের করলো। হোস্টেলের চৌহদ্দির ভিতরে সাইকেলটা একটা পুকুরে ডোবানো ছিল। চোরের মতলব ছিল সামার ভ্যাকেশন শুরু হলেই হোস্টেল ফাঁকা হবে, তখন রাত্রিরে সুযোগ সুবিধে মতো সাইকেলটা জল থেকে তুলে পাচার করতে পারবে। টেলিফোনে প্রলয়কে খবর দিতেই সে কৌতূহলী হলো। বললাম, এই আমাদের চন্দনপুরের বাড়িতে এক ভৌতিক কাণ্ড হচ্ছে। মাঝরাত্রিরে ঘোড়ার খুঁড়ের খটখট শব্দ ভুবন পিসি সকর্ণে শুনেছেন। তারপর বাড়ির পিছনে নিম গাছের তলায় ঘোড়ার মল দেখা গেছে, অথচ গ্রামের কারোর একটা বেতো টাট্টুও নেই। রিসিভারে মুখ রেখে প্রলয় মন্তব্য করল, ঘটনাটা যে ভৌতিক তা তুই জানলি কেমন করে? আর সত্যি হলে সেটা একটা ঘোড়া ভূতের কাণ্ড, কি বল? এই জানি না, তবে ভুবন পিসি খুব ভয় পেয়েছে, তাই শিগগির আমরা চন্দনপুরে রওনা হচ্ছি। সেখানে গিয়ে একটা ঘোড়া ভূতের ওঝা ডাকবি তো? ঠাট্টা করছিস? নরে, ঠাট্টা নয়, আসলে ব্যাপারটা আদৌ ভৌতিক কি না তাই নিয়েই আমার সন্দেহ আছে। বেশ তো, তাহলে চল না আমাদের সঙ্গে। ভুবন পিসি যা লিখেছে সেটা সত্যি কিনা যাচাই করে আসবি। যেতে ইচ্ছে করছে খুব। প্রলয় একটু চিন্তা করে বলল,
কিন্তু মেসোমশাই মাসিমা কি রাজি হবেন এই ঝুট ঝামেলার মধ্যে আমাকে নিয়ে যেতে? এই সে ভার আমার। তবে ভৌতিক রহস্যের কিনারা করতে যাচ্ছিস এসব কথা ভুলেও মুখে আনবি নে, তাহলে মা বেঁকে বসবেন। বরং কোনো দিন গ্রাম দেখিসনি এটাই বলবি, তাহলে মা বাবা কেউ আপত্তি করবেন না। তবু প্রলয় সঙ্গে যাবে শুনে বাবা একটু খুঁতখুত করলেন। চন্দনপুরে কত অসুবিধে, আলো নেই, পাখা নেই। একটা শহুরে ছেলে কখনো এই গরমে সেখানে টিকতে পারে? তারপর ওই ভুতুড়ে কাণ্ড, রাত দুপুরে ঘোড়ায় চেপে কে যেন দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু বাবার যুক্তি মা খণ্ডন করল, বলল, বিভু যখন যাচ্ছে তখন প্রলয়কে সঙ্গে নিতে অসুবিধে কিসের? দুজনে থাকবে, বেড়াবে, বরং ছেলেটা তাতে মনে সাহস পাবে, বুঝলে? দিন দুই বাদেই আমরা চন্দনপুর রওনা হলাম। ট্রেনে দুর্গাপুর, তারপর বাসে উঠতে হয়। মাইল 15 গিয়ে বাস বেলে তোড়ে থামে। সেখান থেকে রিক্সা করে আরও 6-7 মাইল গেলে চন্দনপুর। পর দস্তুর করে দুটো রিক্সাতে আমরা উঠলাম। সামনের গাড়িতে মা আর বাবা, পিছনের রিক্সাতে আমি আর প্রলয় বসে। জিনিসপত্র ভাগাভাগি করে দুটোতে। মাইল 2 যাবার পর রিক্সা বনে ঢুকল। ঘন জঙ্গল, রাস্তার দুপাশে রিজু শাল বৃক্ষ, কোথাও প্রকাণ্ড অর্জুন গাছ ডালপালা মেলে পথের ওপর ঝুঁকে পড়েছে। এছাড়া কত বনঝোপ, অজানা পাখি, কাছাকাছি কোথাও যেন একটানা ঘুঘু ডেকে চলেছে। প্রলয় বলল, বেশ গজার জঙ্গল, নিশ্চয়ই জন্তু জানোয়ার আছে। বাবার মুখে শুনেছি আগে রাস্তার ধারে প্রায় ভালুক দেখা যেত, তবে বাঘরা নেই বললেই চলে। শীতের সময় কখনো এক আধটা চিতাবাঘ অবশ্য ছিটকে চলে আসে। আর হাতি? প্রলয় জিজ্ঞাসু হলো। হ্যাঁ, ধান কাটার সময় আগে উড়িষ্যার জঙ্গল থেকে হাতি আসতো, তবে এখন নাকি আর সেই উপদ্রব নেই। চন্দনপুরে পৌঁছতে বেলা 11টা বাজল। রোদের কি তেজ, কিন্তু ঘাম নেই, তাই গরম অসহ্য মনে হয় না। প্রলয় বলল, হ্যাঁ, বাতাসে হিউমিডিটি মানে আর্দ্রতা কম, তাই কলকাতার মতো গা চটচট করে না। বাড়ির দরজায় রিক্সা থেকে নামতেই ভুবন পিসি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মাকে লক্ষ্য করে বলল, বৌমা আসবে আমি কিন্তু ভাবতেও পারিনি। না, সে উপায় কি পিসিমা, যা চিঠি লিখেছেন। মা সবহে একবার নিম গাছটার দিকে তাকালো। মিথ্যে লিখেছি নাকি? চোখ ঘুরিয়ে ভুবন পিসি যেন পাল্টা প্রশ্ন করল। শেষে বলল, 2-1 দিন থাকো না, তাহলেই টেরটি পাবে। প্রলয় চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল। তার দিকে নজর পড়তেই পিসি বলল, এ ছেলেটি কে? আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। বাবা বললেন, হ্যাঁ, ওকে তুমি দেখবে কেমন করে পিসিমা? ও বিভুর বন্ধু, কলকাতার ছেলে। কোনোদিন গ্রাম দেখেনি, 2 দিনের জন্য গ্রাম দেখতে এসেছে। হ্যাঁ, তা ভালো। ভুবন পিসি ওর দিকে সস্নেহে তাকালেন। প্রলয় এগিয়ে এসে পিসির পা ছুঁয়ে প্রণাম করল, বলল, আগে কখনো গ্রাম দেখিনি পিসিমা। হ্যাঁ, তুমিও পিসি বলে ডাকবে? ভারী মজার ব্যাপার, তাই না? তোমার বন্ধু আর ওর বাবা দুজনেই আমাকে পিসি বলে। ছেলেবেলায় তাই শিখেছে, এখন আর বদলাতে পারে না। বাড়ির ভিতরে ঢুকে পিসি আমাদের একটা ঘর খুলে দিল। খড়ের চাল, কিন্তু ইটের দেওয়াল, সিমেন্টের পলেস্তরা করা। ঘরের ভিতর একটা বড় খাট। বোঝা যায় চন্দনপুরে এলে বাবা এই ঘরখানা ব্যবহার করেন। কানের কাছে প্রলয় ফিসফিস করে বলল, এই চল না, তোদের বাড়িটা একটু ঘুরে দেখি। এই এখনই? হ্যাঁ, দিনের আলোতেই তো দেখতে সুবিধে। পিসি আমাদের মেচা সন্দেশ আর সিঁড়ির নাড়ু খেতে দিল। ডক ডক করে 1 গ্লাস জল খেয়ে প্রলয়ের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। গোটা বাড়িটা প্রলয় ঘুরে দেখছিল।
বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়ি, মাঝখানে মাটির পাঁচিল। ওদিকটা বাবার এক জ্যাঠার ভাগ। আগে নাকি তালাবন্দি পড়ে থাকতো, এখন বোধহয় কেউ বাস করছে। পাঁচিলের কাছে গিয়ে প্রলয় হঠাৎ কান পেতে কি শুনল। কৌতূহলী হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, এই কি শুনছিস? ও তো রেডিওতে গান হচ্ছে। এই রেডিওর গান বলে মনে হয় না। প্রলয় ভ্রু কোঁচকাল, তারপরে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই কলকাতা স্টেশন থেকে এখন হিন্দি গান প্রচার করা হয়? মনে তো হয় না। অন্য কোনো স্টেশন হয়তো ধরেছে। নিচের ঠোঁটটা ঈষৎ বিকৃত করে প্রলয় কি যেন চিন্তা করল। ফের মাথা নেড়ে বলল, চল ওদিকটা ঘুরে আসি। বাড়ির যে অংশটা আমাদের ভাগে সেটাও খুব ছোট নয়। উত্তর দিকে সারবন্দি 4খানা ঘর, সামনে বারান্দা। এরই একটা ঘরে আমরা এসে উঠেছি। চোখ মেলে তাকালেই উঠোন, বাঁদিকে রান্নাঘর, একটু এগিয়ে গেলেই মাটির দেওয়াল, মাঝখানে একটা দরজা বসানো। কপাট খুলে বেরুলে সামনে অনেকখানি ফাঁকা জায়গা। তারই উত্তর পশ্চিম কোণে সেই প্রকাণ্ড নিম গাছটা। লম্বা পা ফেলে প্রলয় নিম গাছটার নিচে এসে দাঁড়ালো। আমার একটু গা ছমছম করছিল। এই নিম গাছের নিচে এসে ঘোড়ার খুরের আওয়াজটা নাকি থেমে যায়। সকালে উঠে ভুবন পিসি স্বচক্ষে এই নিম গাছের তলায় ঘোড়ার মল দেখেছেন। তাহলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয় বলি কেমন করে? প্রলয় বলল, এই রাত্রির বেলা একটা খাটিয়া পেতে যদি এই নিম গাছের তলায় ঘুমিয়ে থাকি। অসম্ভব। বাবা কিংবা মা কেউ তাতে রাজি হবেন না, উল্টে মশায় তোকে একেবারে তুলে নিয়ে যাবে। আচ্ছা, তোদের পূর্বপুরুষদের কেউ ঘোড়ায় চড়তেন? হঠাৎ এরকম একটা প্রশ্নের জন্য ঠিক তৈরি ছিলাম না। মাথার চুলে হাত বুলিয়ে বললাম, কথাটা বাবার মুখে যেন একবার শুনেছিলাম। তুই চাস তো একবার জিজ্ঞেস করি। দুপুরে ভাত খেতে বসে প্রসঙ্গটি উত্থাপন করলাম, আমাদের পূর্বপুরুষদের কেউ ঘোড়ায় চড়তেন কি না। কিন্তু বাবা জবাব দেবার আগেই ভুবন পিসি এগিয়ে এলো, বলল, ঘোড়ায় চড়া কি বলছিস? তোদের এক পূর্বপুরুষ তো মস্ত ঘোড়সওয়ার ছিলেন। মস্ত ঘোড়সওয়ার? প্রলয় জিজ্ঞাসু হলো। হ্যাঁ, নয় কেন? বিষ্ণুপুরে রাজার সেনাপতি যে। শুনেছি শক্ত সমর্থ, ভারী চেহারা ছিল তার। ধনুকের মতো বাঁকা গোঁফ নাকের দুপাশে, চোখ দুটি বড়, কিন্তু বেজায় রাশভারী মানুষ ছিলেন। গাঁয়ের লোক সামনে দাঁড়িয়ে একটা উল্টো পাল্টা কথা বলতে সাহস পেত না। প্রলয় বলল, সেনাপতি মানে সেনাধ্যক্ষ? এবার বাবা কথা কইলেন, বললেন, সেটা বলা শক্ত, অনেক দিন হলো কি না তাই। ইংরেজ শাসন তখনও পুরোপুরি কায়েম হয়নি, তবে সাধারণ সৈনিক ছিলেন বলে মনে হয় না। প্রলয় বলল, বিষ্ণুপুর থেকে উনি ঘোড়ায় চড়ে বাড়ি আসতেন? হ্যাঁ, তখন পথে দনমান সেনের বিরাট জঙ্গল। দুর্ধর্ষ পান্না ডাকাত তার দলবল নিয়ে এই বনে লুকিয়ে থাকত। অনেক চেষ্টা করেও বিষ্ণুপুরের রাজা তাকে ধরতে পারেননি। প্রলয় বলল, আপনাদের সেই পূর্বপুরুষ নিশ্চয় খুব সাহসী ছিলেন, নইলে ঘোড়ায় চড়ে একা একা এই ডাকাতদের জঙ্গল পেরিয়ে বাড়ি আসতে সাহস করতেন? হ্যাঁ, শুধু তাই নয়, জঙ্গলে একবার এক অদ্ভুত কাণ্ড হয়েছিল। এ কী কাণ্ড বাবা? আমি প্রশ্ন করি। বাবা বললেন, যুদ্ধবিগ্রহ না থাকলেই সৈনিকদের অখণ্ড অবসর, তাই সময় পেলেই তিনি ঘোড়া ছুটিয়ে চন্দনপুরে চলে আসতেন। পথে সেই গভীর জঙ্গল, বর্ষাকাল, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজে এবং ঈষৎ কর্দমাক্ত বলে ঘোড়ার গতি মন্থর। দনমান সিনের বনের মাঝখানে হঠাৎ একটা অর্জুন গাছের নিচে তার নজর পড়ল। কি যেন বস্তু দুপুরের সূর্যালোকে চিকচিক করছে। কৌতূহলী হয়ে ঘোড়ার পিঠ থেকে তিনি মাটিতে নামলেন।
একটু এগিয়ে তরবারির খোঁচা দিতেই একটা ধাতব শব্দ শোনা গেল। অসম সাহসী সৈনিক মাটি খুঁড়ে 2 হাত বাড়িয়ে সেই ধাতব বস্তুটি তুলে নিলেন। একটি পিতলের কলসির মুখে খানিকটা মাটি চাপা। সেটি সরাতেই কলসি ভর্তি চকচকে মোহর দেখা দিল। প্রলয় বলল, সেই এক কলসি মোহর নিশ্চয়ই এই বাড়িতেই নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তবে কোথায় যে সেটি গোপনে লুকিয়ে রাখলেন তা কেউ জানল না। প্রলয় কি যেন ভাবছিল। বাবা বললেন, তার 2 দিন পরেই বাড়িতে ডাকাত পড়ল। জ্বলন্ত মশাল হাতে 20-25 জন দস্যু সমস্ত বাড়িটা তছনছ করে ফেলল। বাধা দিতে গিয়ে আমাদের সেই পূর্বপুরুষ দস্যুর হাতে প্রাণ দিলেন। ডাকাতের দল নিশ্চয়ই সেই মোহরের খোঁজে এসেছিল। হ্যাঁ, তাই মনে হয়, কিন্তু সেই 1 কলসি মোহর তারা উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। এই তাহলে সেই 1 কলসি মোহর এই বাড়িতেই লুকোনো আছে? প্রলয় অস্ফুটে উচ্চারণ করল। হ্যাঁ, তা বলা শক্ত, কারণ ঘটনার পর 100 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এতদিনে কেউ সেটা পেয়েও থাকতে পারে। এই বংশের কেউ পেলে নিশ্চয়ই জানাজানি হতো। এত ধন দৌলত কি চাপা থাকে? সেটা হয়তো ঠিক। 1 কলসি মোহর তো কম নয়। এ হলো গিয়ে আকবরী মোহর। একটা মোহর প্রায় 5 ভরি সোনার সমান। প্রলয় বলল, আচ্ছা, বাড়ির পুরনো কাগজপত্রের মধ্যে ওই মোহরের কোনো উল্লেখ পাননি? হ্যাঁ, বুঝেছি, তুমি নকশা টকশার কথা বলছো তো? না, সেরকম কিছু পাওয়া গেলে এতদিনে কেউ নিশ্চয়ই মোহরের খোঁজ পেত। নকশা না হোক, এই সাংকেতিক ভাষাতেও অনেক সময় গুপ্তধনের হদিশ থাকে। তেমন কিছু পেলেও। কিন্তু বাবা মাথা নাড়লেন, বললেন, না, এরকম কোনো লেখার কথা শুনিনি। তবে জ্যাঠামশাই একবার বলেছিলেন বটে, পুরনো পাঁজির মধ্যে তুলোট কাগজের একটা পাতা পাওয়া গিয়েছিল। তাতে নাকি বিদঘুটে একটা ছড়া লেখা ছিল। ছড়া? হ্যাঁ, তবে সেটা এখন মনে নেই। জ্যাঠামশাই হাসতে হাসতে বলেছিলেন একবার। আমার তখন বয়স কত, এই 12 কি 13। হ্যাঁ, শুনে খুব মজা লেগেছিল। চেষ্টা করলে ছড়াটা হয়তো এখন মনে পড়বে, বিদঘুটে কি না। হ্যাঁ, কি জানি। খাওয়া শেষ করে বাবা জলের গেলাসের দিকে হাত বাড়ালেন। ভুবন পিসি বলল, ওসব ঝুট ঝামেলার মধ্যে আর তোমাদের গিয়ে কাজ নেই। ভুতুড়ে ব্যাপার। রাত দুপুরে ঘোড়ার পায়ের খটখট শব্দ শুনলে বুকে রক্ত হিম হয়ে যাবে। আমি বললাম, পিসি, তুমি তাহলে এই বাড়িতে থাকবে কেমন করে? আমরা তো কয়েকদিন বাদেই চলে যাব। আমিও যে যাচ্ছি ভাই, প্রিয়র সঙ্গে একটু আগেই কথা হয়ে গেছে। দিন 15-20 অন্তত কলকাতা থেকে ঘুরে আসি। 1 ঘড়া গঙ্গা জল এনে বাড়িময় ছিটিয়ে দিই, তাহলেই ভূতের উপদ্রব কমবে। প্রলয় হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, বাড়ির ওপাশের অংশটা আপনার জ্যাঠামশায়ের ভাগে, তাই না? হ্যাঁ, এতদিন তো তালাবন্দি পড়েছিল। জ্যাঠামশাই রাঁচির ডোরান্ডায় বাড়ি করেছেন। ছেলেমেয়েরাও সব এদিক সেদিক, চন্দনপুরে আর কেউ আসে না। হ্যাঁ, কিন্তু বাড়িতে কারা যেন রয়েছে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, মাসখানেক হবে ওরা এসেছে। কোথাকার লোক তাও জানি না। শুনলাম আমার এক জ্যাঠতুতো ভাই ওদের চিঠি দিয়ে পাঠিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে টেন্ডার দিয়ে এখানকার বন থেকে শাল পাতা সংগ্রহ করবে। শাল পাতা? হ্যাঁ, আজকাল মেশিনের সাহায্যে শালপাতার একরকম থালা তৈরি হয়। কানার কাছে 1/2 ইঞ্চি খানেক তোলা, অনেকটা কাঁসার থালারই মতো। খাওয়া হলে প্রলয় আর আমি কোঠার উপর শুয়ে পড়লাম। বাইরে ঝাঁ ঝাঁ রোদ্দুর, মাটির ঘর তেমনই ঠান্ডা, খড়ের চাল, দেওয়ালে গোবর লেপা। জানালা বলতে একটা 1.5 বাই 1 ফুট মাপে ছোট একটা জানালা। সেখানে চোখ রাখলে নিম গাছ আর তার আশেপাশের অনেকখানি দেখা যায়। প্রলয় বলল, এই রাত্রিরে আমরা এখানেই শোবো, বুঝলি? কিন্তু ভুবন পিসি কি রাজি হবে? আপত্তি কিসের? কোঠা ঘরে ঘোড়া ভূত কি ঢুকতে পারে?
প্রলয় হাসতে লাগলো। বিকেলে হঠাৎ একটা জিপ গাড়ি এসে বাড়ির কাছে থামল। বাবার জ্যাঠামশাইদের ভাগে যে দিকটা পড়েছে সেদিকে দরজার সামনে গাড়িটা দাঁড়ালো। মুহূর্তে 3টে লোক জিপ গাড়ি থেকে নেমে দরজা ঠেলে দ্রুত ভিতরে ঢুকে গেল। লোকগুলো অদ্ভুত দর্শন, কুচকুচে কালো। প্রথম জনের পলাশ ঝোপের মতো এক মাথা চুল, দ্বিতীয় জনের বেশ চওড়া টাক, আর তৃতীয় জনের কুতকুতে চোখ, ঠোঁট দুটি ঈষৎ চ্যাপ্টা এবং পুরু। প্রলয় বলল, এই লোকগুলোই বোধহয় এখন বাড়ির ওদিকের অংশটাই রয়েছে। আমি বললাম, হ্যাঁ, বনে জঙ্গলে শালপাতা সংগ্রহের কাজ করে, তাই চেহারাটাও বুনো হয়ে গেছে। চল না, ওদের সঙ্গে আলাপ করে আসি, বলল প্রলয়। জানি আপত্তি করলেও প্রলয় সেটা শুনবে না। ওর যখন জিদ চেপেছে তখন লোকগুলোর সঙ্গে দেখা করবেই। অগত্যা দরজা ঠেলে ওর পিছু পিছু ওই বাড়ির ভিতরে ঢুকলাম। আমাদের দেখে লোক 3টে বোধহয় একটু অবাক হলো। একজন প্যান্টের পকেটে হাত রেখে উঠোনে নেমে এসে বলল, তোমরা? আমরা কলকাতা থেকে এসেছি, প্রলয় জবাব দিল। ঈষৎ হেসে ফের আমাকে ইঙ্গিত করে বলল, এর নাম বিভাস, আমার বন্ধু। বাড়ির ওই অংশটা এদের। লোকটা প্যান্টের পকেটে হাত রেখেই ভুরু কোঁচকাল, নিচের ঠোঁটটা ঈষৎ কামড়ে বলল, বুঝেছি, তুমি হরিনারায়ণবাবুর নাতি? হরিনারায়ণবাবু আমার দাদু, মানে আমার বাবার জ্যাঠামশাই। দীর্ঘকাল রাঁচিতে বাস করছেন, চন্দনপুরে বড় একটা আসেন না। এই লোকগুলো সেখান থেকেই চিঠি নিয়ে এসেছে। অল্প কিছুদিন বাড়ির এই অংশটাই বসবাস করবে। তোমরা এখানে কদিন থাকবে? ওদের একজন জিজ্ঞেস করল। আমি মুখ খুলবার আগেই প্রলয় জবাব দিলে, জানেন তো কিসব ভুতুড়ে কাণ্ড হচ্ছে এদের বাড়িতে। রাত্রিরে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়, আবার সকালে নিম গাছের নিচে ঘোড়ার মল পড়ে থাকে, অথচ আশেপাশে কারো একটা বেতো টাট্টুও নেই। সেই টাকমাথা লোকটা কেমন রহস্য করে হাসল, বলল, তোমরা তাহলে বেশি দিন থাকছো না? আমি বললাম, সেই রকমই তো কথা হয়েছে, তবে ভুবন পিসিও যাবে আমাদের সঙ্গে। বাড়িটা হয়তো কিছুদিন তালাবন্ধ থাকবে। চ্যাপটা ঠোঁট পুরু লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, আর চোখে এক পলক তার বন্ধুদের নিরীক্ষণ করে সে বলল, ভূতের উৎপাত হচ্ছে আমরাও শুনেছি, তাই চটপট এখানকার কাজ শেষ করে ফিরে যাবো ভেবেছি। কি দরকার এসব ঝুটঝামেলার মধ্যে পড়ে থাকার। প্রলয় বলল, আচ্ছা, আপনারা তো শালপাতা তুলে সাপ্লাই দেন, তাই না? হ্যাঁ, আজকাল শালপাতার একরকম থালা তৈরি হচ্ছে, এই কানাতোলা কাঁসার থালার মতো। বিয়ে পৈতে নেমন্তন্ন বাড়িতে বেশ চল হয়েছে। প্রলয় হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা, ওই ঘোড়ার খুঁড়ের শব্দটা আপনারা কেউ শুনেছেন? কয়েক মুহূর্ত 3জনে মুখ চাওয়াচাই করল। তারপর একজন কাঁধ ঝাঁকিয়ে বলল, সমস্ত দিন বনে জঙ্গলে কাটায়, রাত্রিরে বিছানায় শুলেই বেহুঁশ। ওসব ঘোড়ার পায়ের শব্দ টব্দ কিছু কানে আসে না। বাড়ি ফিরে প্রলয় জিজ্ঞেস করল, এই লোকগুলোকে কেমন লাগলো তোর? কেমন আবার, ভিনদেশি মানুষ, কাজে কর্মে কিছুদিনের জন্য এসেছে, শালপাতা তোলা শেষ হলেই বাড়ি ফিরে যাবে। মাথার চুলে হাত বুলিয়ে প্রলয় কি যেন চিন্তা করছিল। অনেকক্ষণ পরে বলল, এই ঘোড়ার পায়ের শব্দটাই রহস্যের জট পাকিয়ে রেখেছে। এর সূত্রটা বের করতে পারলেই ঘোড়া ভূতের ব্যাপারটা বোঝা যেত। রাত্রিরে আমরা 2 বন্ধু কোঠা ঘরে শুতে গেলাম। ভুবন পিসি অবশ্য খুব আপত্তি করেছিল, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে প্রলয় বাবার মত আদায় করল। বলল, তেমন কিছু হলে না হয় নিচে নেমে আপনাকে ডাকাডাকি করব। ভুবন পিসি বলল, রাত্রিরে ভয় ডর পেলে আমাকে যেন দোষ দিও না। ভয় কিসের পিসিমা? প্রলয় তাকে আশ্বস্ত করল, বলল, আমরা তো নিম গাছের তলায় যাচ্ছি না। তখন কত রাত্রির কে জানে। প্রলয়ের ঠেলাঠেলিতে ঘুম ভাঙল। বিছানায় উঠে বসতেই প্রলয় ফিসফিস করল,
শব্দটা শুনতে পাচ্ছিস? আশ্চর্য, পরিষ্কার ঠক ঠক শব্দ, যেন একটা ঘোড়া দ্রুত গতিতে ছুটে আসছে। মিনিট ৩-৪ বাদেই শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। মনে হলো ঘোড়াটা এবার উঠোনের উপর দিয়ে হেঁটে নিমগাছের তলায় গিয়ে থামল। শুধু একবার নয়, সেই রাত্রিরে ওই শব্দটা আরও দুবার শুনলাম। ধাবমান এক অশ্ব যেন ক্ষুরধ্বনি তুলে উঠোন ডিঙিয়ে নিমগাছের নিচে গিয়ে থামল। সকাল হতেই ভুবন পিসি সরব হয়ে উঠল। বাবাকে লক্ষ্য করে বলল, কি এবার বিশ্বাস হলো তো? নিজের কানেই যখন ঘোড়ার পায়ের শব্দ শুনলে। মা বলল, এখানে আর এক দণ্ডও নয়, আজই কলকাতা ফেরার ব্যবস্থা করো তুমি। কিন্তু আজই কেমন করে হয়? বাবা আপত্তি জানালেন। বললেন, এই অন্তত আজকের দিনটা যাক, কাল যা হোক একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, কালই তাহলে রওনা হব। রাত্রি যেন না কাটাতে হয়, কথাটা মনে রেখো। আমিও তাই বলছি, ভুবন পিসি মন্তব্য করল। বলল, এসব বাবা ভুতুড়ে কাণ্ড, এর মধ্যে নিজেকে জড়াতে গেলেই বিপদ, বুঝলি? বোঝা গেল আজ রাত্রিটায় চন্দনপুরে শেষ রজনী। মা যখন জিদ ধরেছে তখন কালই কলকাতা রওনা হচ্ছি। তাছাড়া ওই ঘোড়াভূতের খুঁড়ের শব্দকে আর হেসে উড়িয়ে দেবার উপায় নেই। বাড়ি শুদ্ধ লোক গত রাত্রে তা শুনেছে। প্রলয় বলল, হ্যাঁ, তাহলে আর দেরি নয়, ঘোড়াভূতের রহস্য আজ রাত্রিরেই ভেদ করতে হবে। বললাম, খেপেছিস তুই? এর মধ্যে নাক গলাতে যাবি শুনলে বাবা আজই তোকে কলকাতায় চালান করবেন। হ্যাঁ, দূর, মেসোমশাইকে কেন এখন বলতে যাবি? আগে রহস্য ভেদ করি। চোখ নাচিয়ে প্রলয় আগাম কৃতিত্বের দাবি জানালো। কলকাতা থেকে আসবার সময় বাবা তাঁর একনলা বন্দুকটা সঙ্গে এনেছেন, অবশ্যই সঙ্গোপনে এবং লুকিয়ে, কাক পক্ষী যেন টের না পায়। তবে ব্যাপারটা আমি, মা আর বাবা ছাড়া কেউ জানে না। প্রলয়কে সে কথা বলতেই সে একেবারে লাফিয়ে উঠল। বলল, হ্যাঁ, হুররে, আজ রাত্রিরে ওই বন্দুকটা আমায় এনে দিস। শুধু একটা কার্তুজ হলেই চলবে। কি যা তা বলছিস? বাবা তোর হাতে বন্দুক ছাড়বে কেন? বরং এই কথা শুনলে উল্টে আমাকেই কড়া ধমক দেবে। তা ঠিক। প্রলয় এক মুহূর্ত চিন্তা করল। বলল, এই রাত্রির বেলা বন্দুকটা লুকিয়ে আনতে পারবি না? তারপর আমার কানের কাছে মুখ নামিয়ে ওর ফন্দিটা বাতলালো। বাবা শোবার ঘরের খাটের নিচে টোটা ভর্তি বন্দুকটা একটা চটের কাপড়ে ঢাকা আছে। নিঃশব্দে অন্ধকারে পা ফেলে ওটা কোথায় চালান করা যায়, হয়তো কেউ টেরও পাবে না। কাপড়ের তলায় একটা মোটা লাঠি রেখে দিলে সেটাই বন্দুক বলে ভ্রম হবে। তবু বললাম, কিন্তু বন্দুক কি তুই চালাতে জানিস? শেষ পর্যন্ত আনাড়ি হাতে একটা গণ্ডগোল বাঁধিয়ে বসবি। প্রলয় হেসে জবাব দিলে, আমার বেশি স্মল বোর্ড রাইফেল শুটিংয়ে সেকেন্ড হয়েছিল। ওর সঙ্গে ক্লাবে গিয়ে আমিও কত দিন প্র্যাকটিস করেছি। ঘুটঘুটে অন্ধকার, কৃষ্ণপক্ষ তো নিশ্চয়ই, হয়তো চতুর্দশী কিংবা অমাবস্যাও হতে পারে। কোঠায় আমরা দুই বন্ধু দুই হাতের কনুইয়ের উপর ভর দিয়ে উপুর হয়ে শুয়ে আছি। পলকহীন দৃষ্টিতে দুজনেই বাইরে তাকিয়ে। প্রলয়ের কাছে একটা শক্তিশালী 3 সেলের টর্চ আর মোটা লাঠি। জানলার ফাঁক দিয়ে বন্দুকের নলটা বের করে সে যেন নিম গাছটার দিকেই তাক করে আছে। নিঝুম নিস্তব্ধ রাত্রি, শুধু নিশাচর পাখি ছাড়া ঘড়ির কাঁটার ক্ষীণ টিকটিক শব্দ, আর কোনো আওয়াজ নেই। 12টা বাজবার পর বাতাসে হঠাৎ ঘোড়ার ক্ষুরধ্বনি ভেসে উঠল, যেন দূর থেকে কেউ অশ্বস্পৃষ্টে সহার হয়ে ছুটে আসছে। ধীরে ধীরে সেই পায়ের শব্দ বাইরের উঠোন ডিঙিয়ে নিম গাছের নিচে গিয়ে থামল। সেই মুহূর্তে বরফের মতো ঠান্ডা নিশীথ রাত্রির স্তব্ধতা খান খান করে বন্দুকের প্রচণ্ড শব্দ হলো। প্রায় সঙ্গে সঙ্গে জোরালো 3 সেলের টর্চের আলো ফেলতে স্পষ্ট দেখতে পেলাম সেই 3 জন লোক হাতে কী সব বস্তু নিয়ে নিম গাছের নিচে দাঁড়িয়ে।
তীব্র আলোর ছটা চোখে লাগতেই অব্যক্ত একটা চিৎকার করে সব কিছু ফেলে তারা পালাবার চেষ্টা করলো। ততক্ষণে টর্চ হাতে প্রলয় নামতে শুরু করেছে, পিছনে আমি। কিন্তু শুধু আমরা নয়, বন্দুকের আওয়াজে বাড়িতে ডাকাত পড়েছে ভেবে লাঠি সোঁটা নিয়ে গ্রামের লোকেরাও দৌড়ে এসে চতুর্দিক ঘিরে ফেলল। প্রলয় ছুটে গিয়ে নিম গাছের তলা থেকে কালো মতো চৌকো দুটি বস্তু টেনে তুলল। তার জড়ানো আরও একটা কি যেন। আমার মুখের দিকে তাকিয়ে প্রলয় একগাল হেসে বলল, যা ভেবেছিলাম তাই। টেপ রেকর্ডারে ঘোড়ার পায়ের শব্দ ওরা আগেই তুলে রেখেছিল। পাশাপাশি দুটো টেপ বাজলে শব্দটা বাড়ে। তারপর ওই ছোটো অ্যাম্প্লিফায়ারটার সাহায্যে সাউন্ডটা ইচ্ছে মতো বাড়ানো কমানো গেছে। পালাতে গিয়ে লোক তিনটে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল। প্রচণ্ড মার খাবার পর তারা কবুল করল রাঁচিতে হরিনারায়ণবাবু ছেলের কাছে শুনেছে যে এদের একজন পূর্বপুরুষ বাড়ির মধ্যে কোথাও এক কলসি মোহর পুঁতে রেখেছিলেন। সেই কলসিটার হদিশ নাকি আজও মেলেনি। বাড়ির পুরনো বইপত্তর, পাঁজি, পুঁথির মধ্যে তুলোট কাগজে লেখা একটা অদ্ভুত ছড়াও নাকি পাওয়া গিয়েছিল। হরিনারায়ণবাবু নিজেই সেই ছড়াটা এদের কাছে বলেছেন। নিম গাছের তলায় ঘোড়া পায়ের চলায়, হিং টিং টিং ছট, কাছেই আছে পট, ডাইনে বাঁয়ে চা, সামনে এগিয়ে যা, 7 পা গিয়ে হল্ট, নইলে হবে ফল্ট, মাচা ভরা এক পুঁই, তার মাটির নিচে থুই। প্রলয় বলল, লোকগুলোর মতলব জলের মতো সোজা। ঘোড়া ভূতের ভয় দেখিয়ে ভুবন পিসিকে অন্তত কিছুদিনের জন্য বাড়ি ছাড়া করা, তারপর রাত্রিরে খালি বাড়ির উঠোনের মাটি খুঁড়ে এক কলসি মোহর খুঁজে বের করতে পারলেই কার্যসিদ্ধি। কিন্তু ওই ছড়াটার তাহলে অর্থ কী? প্রলয় বলল, অর্থটা কঠিন নয়। পট মানে পাত্র বা কলসি ধরে নিতে পারিস। হয়তো তখন এই উঠোনে একটা মস্ত পুঁই মাচা ছিল, তার মাটির নিচে মোহরের কলসিটা উনি পুঁতে রেখেছিলেন। পরদিন সকালে মজুর লাগিয়ে গোটা উঠোনটাই প্রায় খুঁড়ে ফেলা হলো। প্রথমে অবশ্যই নিম গাছের তলা থেকে 7 পা গিয়ে ওরা মাটি কোপাতে শুরু করে, কিন্তু সব চেষ্টাই বিফল। মাটির নিচে মোহর ভরা কলসি দূরে থাক, একটা কানা করিয়েও দেখা মিলল না। বাবা বললেন, এটাই সম্ভব। হয়তো এই বংশের আরও কেউ মাটি খুঁড়ে কলসিটা আগেই তুলে নিয়ে গেছে। তারপর অনেক দিন তো কেটে গেল, 100 বছরেরও বেশি। অতগুলো মোহর হাতে পেলে কেউ কি আর 5 কান করে? ভুবন পিসি বলল, কলসির মোহর কেউ পায়নি, এ হলো যখের ধন। মাটির নিচে ওই এক কলসি মোহর চলে বেড়ায়, যক্ষী মাথায় করে নিয়ে ফেরে। এখানে মাটি খুঁড়লে যখের ধন 20-25 হাত দূরে সরে যায়। লোকে তা পাবে কেমন করে? মুচকি হেসে ভুবন পিসি আবার প্রলয়কে লক্ষ্য করে বলল, সাবাস ছেলে, তোমার বুদ্ধি আছে, এ কথা এক বাক্যে স্বীকার করতে হবে। লোকগুলোকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। গ্রামের লোকেরাই ওদের জিনিসপত্র সব বাইরে বের করে দিল। একটা থলের ভিতর থেকে কি বিশ্রী গন্ধ ছড়াচ্ছিল। নাক চাপা দিয়ে প্রলয় বলল, এই সরায় এক্ষুনি গা গুলিয়ে বমি করে ফেলবি। বোকার মতো ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই কি ওটা? এই বুঝতে পারলি নে? প্রলয় ঠোঁট বেঁকিয়ে হাসল, বলল, এই 1-2 আগে বোধহয় শহর থেকে এনেছে, তারই গন্ধ। তারপর আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, এই ওইটাই সেই ঘোড়ার মল। শেষ হলো একটি সুন্দর ভুতুড়ে গল্প। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরম করুণাময় ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।